আওয়াজ ক্লিয়ার? Yes, sir. আচ্ছা চলো দেখি। দেখো আজকের টপিকটা হচ্ছে সাম ফাংশন। তো প্রথমে পড়তে হবে সাম কি ধরনের ফাংশন। সাম হলো একটি ম্যাথামেটিক্যাল ফাংশন। Mathematical function. এবার কি পড়তে হবে, এবার দেখো কি করে কাজটা করব। ধরে নাও আমাদের এখানে একটা ভ্যালু রয়েছে 52 আর একটা ভ্যালু রয়েছে 63, এই দুটোর আমরা যোগফল নির্ণয় করব। তাহলে কি করে করব, আমরা হলো কিবোর্ড থেকে লিখব ইজিক্যাল টু সাম। ইজিক্যাল টু সাম, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তাহলে নাম্বার, The cell selection. হ্যাঁ দুটো সেলকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটাকে বন্ধ করব, এন্টার দেবো, আমাদের যোগফল বেরিয়ে গেল। তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পড়ার জন্য আপাতত পরীক্ষার পারপাসে যে সাম ফাংশনের কাজ কি আর সাম কি ধরনের ফাংশন। সাম ফাংশনের কাজ হচ্ছে যোগফল নির্ণয় করা, আর সাম ফাংশন এর কাজ হলো যোগফল বের করে নেওয়া, আর ম্যাথামেটিক্যাল এটা একটা ফাংশন। ক্লিয়ার? প্রথমেরটা ক্লিয়ার? তারপরে যেটা রয়েছে তারপরটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টটা কী ধরনের ফাংশন? প্রোডাক্টটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। প্রোডাক্ট মানে বুঝতে পারছো, প্রোডাক্টের কাজ হলো গুণফল নির্ণয় করা। যদি আমি 52 আর 63 গুণফল করতে চাই তাহলে ইকুয়াল টু প্রোডাক্ট লিখব, PRODUCT, প্রোডাক্ট। আর দুটো সংখ্যাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে এন্টার করব, দুটো সংখ্যার গুণফল আমরা নির্ণয় করে নিলাম। তাহলে এখানেও একটা পড়ার বিষয়, প্রোডাক্ট কী ধরনের ফাংশন আর এর কাজটা কি, এটুকুনি পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? আর সিনটেক্সটা একটু দেখে রাখবা। সিনটেক্স বলতে এটা হচ্ছে সিনটেক্স, যে কীভাবে লিখে রেখেছে। কোশ্চেন দিয়ে দিল একটা, ধরে নাও এদের মধ্যে থেকে প্রোডাক্টের সিনটেক্সটি কী, তো এই ধরনের একটা দিল আর বাদ বাকি আলাদা 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 দিল। তাহলে তোমাদের সিনটেক্সটা যেন ধরতে পারো, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে রয়েছে হচ্ছে অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ মানে কি? গড় মান নির্ণয় করা। তাহলে এখানে তোমাদেরকে পড়তে হবে এটি একটি কি ধরনের ফাংশন? স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, যার কাজ কি? গড় মান নির্ণয় করা। তোমাদেরকে শুধু এটা পড়তে হবে, আমি জাস্ট কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু কম্পিউটারে তোমাদের কোনো কাজ নেই কিন্তু। ঠিক আছে? তোমাদের জাস্ট শুধু পড়ে জিনিসটাকে মাথায় রাখতে হবে। অ্যাভারেজের কাজ হচ্ছে এটা। তাহলে কি আমরা হচ্ছে অ্যাভারেজ নিয়ে কাজ করব। ধরে নাও আমাদের এখানে এতগুলো সংখ্যা রয়েছে, এই এতগুলো সংখ্যার আমরা অ্যাভারেজ বের করতে চাইছি। তাহলে কি করে অ্যাভারেজ বের করব? লিখব ইকুয়াল টু অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ। এবার কি টোটাল সংখ্যাটাকে আমরা সিলেক্ট করে দেবো, করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব, তাহলে টোটাল অ্যাভারেজ বেরিয়ে গেল এর মধ্যে, যে এই এতগুলো সংখ্যার অ্যাভারেজ কত আমাদের 101.25। আচ্ছা, কারো মাইকে নয়েস আসছে, নয়েসটা বন্ধ করো, কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা। ঠিক আছে? তাহলে এই অ্যাভারেজটা বুঝতে পেরেছো। অ্যাভারেজের কাজ কি? গড় মান নির্ণয় করা, এবং কি এটা এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপরে এরপরে আরও একটা ফাংশন রয়েছে যার নাম হচ্ছে কাউন্ট ফাংশন। ঠিক আছে? কাউন্ট। তাহলে দেখো কি বলেছে, কাউন্ট ফাংশনের কাজ হলো গোনা। এই লাইনটা ভালো মতন বুঝো, খুব সহজ করে বুঝাচ্ছি এবং এক কথায় হয়ে যাবে। ওয়ার্কশিটে যে কোনো রো কলাম সেল এ উপস্থিত টেক্সট ও সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যা, মানে যতগুলো ডেটা থাকবে তার মধ্যে শুধু নাম্বার বের করার জন্য কাউন্ট ফাংশন ব্যবহার করা হয়। আর এটা কী ধরনের ফাংশন? এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। দাগ দাও। ঠিক আছে? তার মানে কি, ধরে নাও আমাদের এইখানে একটা ডেটা রয়েছে, এই ডেটাটার মধ্যে কতগুলো নাম্বার রয়েছে আমরা গুনতে চাইছি, তখন আমরা ব্যবহার করব কাউন্ট ফাংশন। দেখো কাউন্ট ব্যবহার করছি, কাউন্ট দেওয়ার পরে টোটালটা যখন চুজ করার পর আমরা ব্র্যাকেট বন্ধ করব, এন্টার দিব। দেখো 1 2 3 4 5 6 7, 7বার নাম্বার রয়েছে। তাহলে কাউন্ট ফাংশন কি করলো? টেক্সটগুলোকে বাদ দিয়ে দিল, টেক্সটগুলোকে বাদ দিয়ে শুধু কি কাউন্ট করলো? শুধু নাম্বারগুলোকে কাউন্ট করলো। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তাহলে কি পড়তে হবে? কাউন্টের কাজ কি? কাউন্টের কাজ হচ্ছে এক্সেলে উপস্থিত টেক্সট ও নাম্বারগুলির মধ্যে থেকে নাম্বারগুলি খুঁজে বের করা, এবং হলো কাউন্ট কি ধরনের ফাংশন? এটি একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। Yes. ওকে, চলো নেক্সট হচ্ছে রাউন্ড ফাংশন। বেসিক জেনে রাখো, ডিটেলস আমি পরে শেখাবো, একদমই ইন ডিটেলসেই শেখাবো, কোনো চাপ নেই। রাউন্ড ফাংশনের কাজ কি? যে দশমিক ভ্যালু যদি থাকে, দশমিক ভ্যালুকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করাই হলো এর কাজ। কি বলেছে? কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে এই ফাংশন ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় কোনো টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে
দশমিক বিন্দুর পরে 2 অঙ্কের চেয়ে বেশি সংখ্যা থাকে, যেমন ধরুন না এটা একটা নাম্বার রয়েছে, এটা একটা নাম্বার রয়েছে ইত্যাদি, রাউন্ড ফাংশনের সাহায্যে যে সমস্ত ফাংশনগুলিকে রাউন্ড করে দশমিক বিন্দুর পরে 2 অঙ্কের সংখ্যায় প্রকাশ করা যায়। আমি খুব সহজ করে বোঝাচ্ছি, তার আগে একটা জিনিস দেখে নাও, এটা কি ধরনের ফাংশন, এটা ম্যাথামেটিক্যাল ফাংশন। মানে কি, ধরে নাও এরকম রয়েছে 4729.0113 এরকম কিছুটা রয়েছে। আমরা চাইছি পয়েন্টের জিনিসগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে সেই কাজটা করবে হচ্ছে কোন ফাংশন, রাউন্ড ফাংশন। তাহলে রাউন্ড ফাংশনের কাজ যদি আমি এক কথায় বলি, রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে আমাদের এক্সেলে যদি কোনো দশমিক সংখ্যায় কোনো নাম্বার থাকে, সেটাকে পূর্ণ সংখ্যায় নাম্বার বের করাই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। চলো আমরা করে দেখি একবার রাউন্ড ফাংশন কীভাবে কাজ করছে। রাউন্ড ফাংশনের জন্য আমি এখানে একটা সংখ্যা লিখে নিই, ধরো না নাম্বার হচ্ছে 523, এরকম একটা নাম্বার রয়েছে, হ্যাঁ এরকম একটা কিছু নাম্বার রয়েছে। এবার এটাকে আমরা হচ্ছে রাউন্ড ফাংশন দিয়ে করবো। ভালো মতন লক্ষ্য করবা, আই হোপ দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? স্যার হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করবা, দেখো কি লিখছি, ইকুয়াল টু রাউন্ড লিখছি, ইকুয়াল টু রাউন্ড ব্যাকেট শুরু করলাম। কি বলেছে, প্রথমে নাম্বারটা চুজ করতে বলেছে, তো নাম্বার আমাদের এটা, তারপরে কি বলছে কমা দিতে বলেছে, তো কমা দিলাম। আর নাম ডিজিট মানে আমরা দশমিক সংখ্যার পরে কতগুলো নাম্বার চাইছি, আমরা দশমিক সংখ্যার পর একটা নাম্বারও চাইছি না, তাহলে 0 লিখে ব্যাকেট বন্ধ করে যদি এন্টার দিই, তাহলে দেখো আমাদের কিন্তু পয়েন্টের পরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আসলো না। আর যদি 0-র পরিবর্তে আমি যদি এখানে 1 লিখি, তাহলে দশমিকের পরে একটা ঘর আসবে। বুঝতে পেরেছো? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, কোনো ডাউট থাকলে অবশ্যই মাইক খুলে অবশ্যই ইনফর্ম করবা। বাদ বাকি যেগুলো বলেছে আমি শেখাবো, পরে শেখাবো, আপাতত পরীক্ষার পারপাসে আমি খুব স্পিডে আগাচ্ছি। এরপরে বলেছে অ্যাভারেজ শিখলাম আমরা, এবার অ্যাভারেজ ইফ শিখবো। অ্যাভারেজ ইফ মানে ওর মধ্যে ইফ কন্ডিশন আমরা যুক্ত করব। তাহলে এর সিনটেক্সটা তোমাদেরকে দেখতে হবে। সিনটেক্সটা কি, অ্যাভারেজ, রেঞ্জ, ক্রাইটেরিয়া আর অ্যাভারেজ রেঞ্জ। কাজ কি, অ্যাভারেজ ইফ ফাংশনটি কোনো শর্ত ও মানদণ্ড অনুযায়ী কোনো ডেটা রেঞ্জের গড় মান নির্ণয় করতে পারে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, এই এতগুলো যে ডেটা রয়েছে, এতগুলো ডেটার মধ্যে থেকে আমরা জানতে চাইছি যে লেমন বা যে লেবু রয়েছে সেগুলোর অ্যাভারেজ ভ্যালু কত। বোঝাচ্ছি চলো, আমরা স্পেসিফিক কোনো ডেটার অ্যাভারেজ ভ্যালু জানতে চাইছি। দেখো সেম জিনিস আমি এখানে তৈরি করে রেখেছি, আপাতত এটাকে ডিলিট করে দিই। দেখো এখানে লেমন 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 3বার রয়েছে, তাই তো? তাই তো? আচ্ছা, এখানে যে কোনো ডেটাই থাকতে পারতো, যে কোনো ডেটা, হোয়াট এভার ডেটা থাকতে পারতো। আবার আওয়াজ আসছে? আচ্ছা, একটু দাঁড়াও, এবার এবার ক্লিয়ার? আচ্ছা, আওয়াজ আসলে বলবা সঙ্গে সঙ্গে। আচ্ছা দেখো, এবার কি, এখানে যে কোনো ডেটা থাকতে পারতো। জাস্ট এক্সাম্পল তোমরা মনে মনেই ধরে নাও যে কোনো একটা আমার টিউশনের কথাই ভাবো বা কোনো একটা প্রাইভেট স্কুলের কথা ভাবো, সেই স্কুল বা টিউশনে তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে কি স্যালারি পেমেন্ট করতে হয়, তাই তো? এবার আমরা জানতে চাইছি যে কোন কোন ব্যক্তি কতবার স্যালারি দিয়েছে, বা তার টোটাল স্যালারি কত, বা টোটাল অ্যাভারেজ কত স্যালারি। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা জানতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাভারেজ ইফ ব্যবহার করব। বা এরকম হতে পারে, একটা দোকান জানতে চাইছে তার স্পেসিফিক কোম্পানি XYZ কোম্পানির ল্যাপটপ কতগুলো বিক্রি হয়েছে, তার অ্যাভারেজ ভ্যালু কত, তখন সে অ্যাভারেজ ইফ ব্যবহার করতে পারে। তো চলো দেখি কি করে ব্যবহার করবে অ্যাভারেজ অ্যাভারেজ ইফ। ঠিক আছে, অ্যাভারেজ ইফ, তারপরে কি বলছে রেঞ্জ। তাহলে আমাদের কি রেঞ্জটা চুজ করতে হবে। তাহলে আমাদের এখানে রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে আমাদের প্রথমে কি রেঞ্জ বলেছে, প্রথমে রেঞ্জ, ক্রাইটেরিয়া আর হলো অ্যাভারেজ রেঞ্জ। তার মানে কি, এখানে আমাদের রেঞ্জ বলতে এই রেঞ্জটাকে বলেছে, মানে যেটার উপর ভিত্তি করে আমরা বের করব। ঠিক আছে, মানে যে সমস্ত ডেটাগুলোর উপর ভিত্তি করে বের করব সেটা হচ্ছে রেঞ্জ। বোঝাতে পারলাম? বুঝতে পারলাম? কমা, ক্রাইটেরিয়া, আমরা কাকে খুঁজতে চাইছি মাথায় রাখবা। যদি কোনো, হ্যাঁ আমরা লেমনকে খুঁজতে চাইছি, মাথায় রাখবা যদি কোনো টেক্সট টাইপ করি, টেক্সটটাকে সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। তাহলে আমরা
লেমনকে খুঁজতে চেয়েছি, তাহলে লেমন কি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। তারপরে কি বলেছে দেখো, ভালো মতন লক্ষ্য করে দেখতে হবে, এখানে কমা দিতে বলেছে, তাহলে কমা দিলাম। আর অ্যাভারেজ রেঞ্জ মানে কোনটার আমরা অ্যাভারেজ বের করতে চাইছি, কোন ডেটাটার, আমরা এই ডেটাটার অ্যাভারেজ বের করতে চাইছি, তাহলে এই ডেটাটাকে চুজ করলাম, ব্র্যাকেট বন্ধ করলাম, এন্টার দিলাম। দেখো আমাদের লেমনের লেমনের যদি আমরা অ্যাভারেজ বের করে থাকি, লেমনের অ্যাভারেজ হলো 110%। বুঝতে পারলা? হ্যাঁ। তোমাদের তো এত আসবে না, যে তোমাদেরকে মানে বোঝানোর জন্য, তোমাদের জন্য নলেজটা একদম ক্লিয়ার থাকে, সেজন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি। দেখো এখানেও 110 এসেছে। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে অ্যাভারেজ ইফ ফাংশনের কাজ কি, তাহলে আমি খুব সহজে বলে দিচ্ছি, এই জিনিসটা খুব মাথায় ধরে রাখবা, যে অ্যাভারেজ ইফ ফাংশনের সাহায্যে আমরা কোনো ডেটা রেঞ্জের কোনো স্পেসিফিক আইটেমের নির্দিষ্ট অ্যাভারেজ বের করতে পারি, বা নির্দিষ্ট একাধিক আইটেমে, মানে এরকম না, নির্দিষ্ট একটি আইটেম কতবার রয়েছে তার অ্যাভারেজ ভ্যালু আমরা অ্যাভারেজ ইফ ফাংশনের সাহায্যে বের করতে পারি। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ। মানে তোমাদেরকে তো লিখতেও হবে না, তোমরা যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যেন দেখলে সেই অ্যান্সারটা যেন করতে পারো। আমি কি বোঝাতে পারলাম? এবার কি, আমরা একটু আগে দেখলাম কাউন্ট ফাংশন, মনে আছে কিনা তোমাদের? কাউন্ট শিখলাম। কাউন্ট ফাংশনের কাজ ছিল নাম্বার গোনা, তাই তো? আর কাউন্টে ফাংশন, এই যে দেখো কাউন্টে ফাংশন, এখানে দাগ দেবো, হ্যাঁ, কাউন্টে কি সিনটেক্সটা কি, আর এটা সিনটেক্সটাও দেখতে হবে। কাউন্টে ফাংশনের কাজটা কি? কাউন্টে ফাংশনের কাজ ওভারঅল কত কি রয়েছে সমস্ত কিছু গোনাই হচ্ছে কাউন্টে ফাংশনের কাজ। কি বলেছে? কাউন্টে ফাংশনটি সেলের ত্রুটি মান, ইরর এবং খালি টেক্সট সহ যে কোনো ধরনের ডেটা ধারণকারী সেল গণনা করে। উদাহরণস্বরূপ যদি কোনো সেলে একটি সূত্র থাকে, একটি খালি স্ট্রিং থাকে, স্ট্রিং প্রদান করে, কাউন্টে ফাংশন মানটি গণনা করে, ফাঁকা সেল গণনা করে না। মানেটা কি? মানেটা আমি বোঝাচ্ছি, খুব সহজ করে বোঝাচ্ছি। আমরা কাউন্টারের ঘরে যাই, ধরে নাও এখানে একটা ডেটা দেখতে পাচ্ছি, কোথায় গেল, এখানে দেখো, এখানে একটা ডেটা দেখতে পাচ্ছি, আমি ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের একাধিক ডেটা রয়েছে, তাই তো? এবার আমি জানতে চাইছি যে এখানে টোটাল কতগুলো ডেটা রয়েছে, তখন আমরা ইউজ করব কাউন্ট। টোটালটাকে চুজ করব, চুজ করার পর ব্র্যাকেট বন্ধ করব, এন্টার দেবো। কত আসলো? 2, সরি কাউন্ট বলছি কেন, সরি কাউন্ট এ হবে, হ্যাঁ কাউন্ট এ। কত আসলো? 7। চলো গুনে দেখি, 1 2 3 4 5 6 7 হলো। শুধু ব্ল্যাঙ্ক গুলো কি হলো, ছেড়ে দিল। বুঝতে পারলাম? মানে কাউন্টে কি করছে, নাম্বারও গুনছে, আবার কি গুনছে, টেক্সটও গুনছে। কিন্তু কাউন্ট ফাংশন কি গুনছে? শুধু এখনই বললাম কাউন্ট ফাংশন গুনছে শুধু নাম্বার, আর কাউন্টে নাম্বার টেক্সট দুটোই গুনছে। বুঝতে পারলা? বোঝা গেল? ওকে, মাথায় রাখবা জিনিসটা। এবার দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক রয়েছে, দেখেই বুঝতে পারছি, তাহলে সিনটেক্সটা পড়তে হবে। কাউন্ট ব্ল্যাঙ্কের কি হবে? ফাঁকা ঘরগুলো গুনবে। তাহলে আমি এটার উপরই করে দেখতে পারি। চলো আমরা এখানে করে দেখি, কাউন্ট ব্ল্যাঙ্ক, তাহলে কি রেঞ্জ চুজ করতে হবে, যে রেঞ্জ চুজ করে দিলাম, চুজ করে দেওয়ার পরে ব্র্যাকেট বন্ধ করে দিলাম, এন্টার। দেখো 3টা ফাঁকা ঘর রয়েছে, 1টা 2টো 3টা, তা 3টা ফাঁকা ঘর গুনে দিল। বুঝতে পারলা? এবার তোমরা সূত্রগুলো জানছো, কি কি পারপাসে ইউজ করা, সেটা এখন মাথায় নিয়ে এসো না, কারণ সামনে পরীক্ষা, তোমাদের যত কোশ্চেন রয়েছে সমস্ত কিছু আমার কাছে অ্যান্সার পেয়ে যাবে। কি পারপাস, কেন, কিভাবে, কি জন্য, সমস্ত অ্যান্সার পরে দেবো আমি, ঠিক আছে? তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক আমাদের ক্লিয়ার। এরপরে হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফ দেখলাম, এখন দেখবো কাউন্ট ইফস, না কাউন্ট দেখিনি, ওটা কাউন্ট ইফ দেখেছি, কাউন্ট ইফ দেখিনি, কাউন্ট এ দেখলাম, এখন দেখবো হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফসের কাজ কি? কাউন্ট ইফ রয়েছে আর কাউন্ট ইফস রয়েছে, মানে একাধিকের জন্য আমাদের ইফস ব্যবহার করব। এর কাজ কি? এর কাজ আমাদের নির্দিষ্ট ডেটা রেঞ্জের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোনো টপিককে, যেমন একটু আগে দেখলাম না যে আমরা হলো এই লেমন কতবার বিক্রি হয়েছে সেটা খুঁজে বের করতে পারছি, সেম টু সেম একইভাবে যে আমরা এখানেও বের করতে পারি যে
কোন জিনিস কতবার বিক্রি হয়েছে বা কোন জিনিস কতগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো বের করতে পারি। যেমন দেখো একটু আগে আমরা শিখলাম না অ্যাভারেজ ইপে শিখলাম যে টোটাল যে লেমন কতগুলো মানে তার পার্সেন্টেজ কত, যতগুলো বিক্রি হচ্ছে তার পার্সেন্টেজ কত। সেম টু সেম একইভাবে আমরা কাউন্ট ইফের সাহায্যে স্পেসিফিক জানতে জানতে যদি চাই যে একটা ডেটার মধ্যে অরেঞ্জ কতবার রয়েছে, হ্যাঁ, বা একটা ডেটার মধ্যে ধরে নাও এরকম হলো যে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যে এই স্টুডেন্টগুলো কতবার বেতন দিয়েছে বা এই লোকগুলোকে কতবার স্যালারি দেওয়া হয়েছে, তাহলে এই সমস্ত কাজগুলো আমরা কাউন্ট ইফ বা কাউন্ট ইফসের সাহায্যে করতে পারি। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছে, সেই এক্সাম্পলটার উপর আমি করে দেখাচ্ছি যে এখানে বলেছে এখানে যেটা বলেছে এখানে বলেছে যে এখানে B3 থেকে B9 সেল রেঞ্জের মধ্যে কোন ফ্রুটস এর পরিমাণ কোয়ান্টিটি 5 রয়েছে, মানে এখান থেকে কোন ফ্রুটসের কোয়ান্টিটি 5 রয়েছে বা কতগুলো কোয়ান্টিটি 5 রয়েছে সেটা এখানে বের করতে বলেছে। বুঝতে পারোনি হয়তো, আমি বোঝাচ্ছি। দেখো আমাদের সেম ডেটা, এই ডেটার উপর নিয়ে কাজ করি, ভালো মতন বুঝবা। আমি লিখছি কি কাউন্ট ইফস হলো, তাহলে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমাদের এটা চুজ করলাম। তারপরে কি বলেছে কমা, আমরা হচ্ছে কি ক্রাইটেরিয়া যাচ্ছি। আচ্ছা এটা এটা তোমার একটু ভুল হলো, দাঁড়াও, এটা কাউন্ট ইফ হবে, হ্যাঁ কাউন্ট ইফস হবে না, কাউন্ট ইফ হবে। হ্যাঁ তাহলে কি আমাদের রেঞ্জ চুজ করে দিলাম, তাই তো, কমা আমরা কি গুনতে চাইছি যে যেটা হচ্ছে 5 বার বিক্রি হয়েছে, ঠিক আছে, বা যেটার কোয়ান্টিটি 5 সেটা কতবার বিক্রি হয়েছে। কোশ্চেনটা বুঝতে পারলা কি, যেটার কোয়ান্টিটি 5 সেটা কতবার বিক্রি হয়েছে। আমি তার এখানে কি লিখবো 5 ব্র্যাকেট বন্ধ এন্টার, দেখো 3 চলে এসেছে। তাহলে মানে দেখো 1 2 3 আমরা জানতে চাইছি যে যে জিনিসটা 9 বার মানে যার কোয়ান্টিটি 9, হ্যাঁ, সেটা কতবার বিক্রি হয়েছে, সেটা দেখো 2 বার বিক্রি হয়েছে। দেখো এখানে 2 এখানে 2, বুঝতে পারলাম? বুঝতে পারলে বলো কিন্তু। আরেকবার বলছি, আগে এই জিনিসটা ক্লিয়ার করো, কাউন্ট ইফ আর কাউন্ট ইফস দুটো আলাদা, এখানে একটু ভুল রয়েছে। হ্যাঁ এটা হচ্ছে এই জায়গাটা একটু ভুল রয়েছে, এটা হচ্ছে কাউন্ট ইফ হবে, হ্যাঁ কাউন্ট ইফস হবে না। কাউন্ট ইফের কাজ কি, আমার কথা শুনো ভালো মতন, এইভাবেও মনে রাখতে পারো বা রেকর্ডিং তো পেয়ে যাবাই। কাউন্ট ইফের কাজ হচ্ছে নির্দিষ্ট ডেটা রেঞ্জে কোন ডেটা কতবার রয়েছে সেটাকে গোনার জন্য কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করা। এটার জন্য আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ আমি এখানে একটা ডেটা টাইপ করছি, ধরে নাও PRODUCT প্রোডাক্ট নেম আর হচ্ছে QUNTY। হ্যাঁ এবার ধরে নাও আমি কোয়ান্টিটি আর লিখছি না, প্রোডাক্ট নেম লিখছি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, আবার সিডি, আবার ডিভিডি, কম্পিউটার, মনিটর, ঠিক আছে, তারপরে প্রিন্টার, তারপরে আবার প্রিন্টার বিক্রি হয়েছে, হ্যাঁ তারপরে সিডি বিক্রি হয়েছে, আবার ডিভিডি বিক্রি হয়েছে। তো এইরকম তো লাখো লাখো ডেটা থাকতে পারে বা হাজার হাজার ডেটা থাকতে পারে, তাই তো। আমরা জানতে চাইছি যে সিডি কতবার বিক্রি হয়েছে, সেই অনুযায়ী ইনপুট করা রয়েছে সিডি কতবার বিক্রি হয়েছে। তাহলে আমরা লিখবো কাউন্ট ইফ, ঠিক আছে, কাউন্ট ইফ। তাহলে কি বলছে, রেঞ্জ চুজ করতে, মানে আমাদের দেখবো যে কোথা থেকে কোথার মধ্যে এটা রয়েছে। তাহলে সেই ডেটাটা তুলে ওকে দিয়ে দিলাম যে এখান থেকে এর মধ্যে আমাদের সেগুলো রয়েছে, মানে এখান থেকে এর মধ্যে আমাদের ডেটাটা রয়েছে। এবার বলছে কমা দেওয়ার পরে বলেছে ক্রাইটেরিয়া দিতে। এবার বলছিলাম যে যদি কোনো টেক্সট টাইপ করি, টেক্সটের ক্ষেত্রে আমাদের ডবল ইনভার্টেড কমা দিতে হবে। আমি খুঁজতে চাইছি যে সিডি কতবার বিক্রি হয়েছে, তাহলে আমরা কি লিখবো, সিডি ব্র্যাকেট বন্ধ ফার্স্ট ব্র্যাকেট বন্ধ এন্টার দেবো। দেখো 1 2 3 সিডি 3 বার বিক্রি হয়েছে। আমরা জানতে চাইছি কাউন্ট ইফ, আমরা জানতে চাইছি যে এই রেঞ্জের মধ্যে ডিভিডি কতবার বিক্রি হয়েছে। ডিভিডি 3 বার বিক্রি হয়েছে,
দেখো ডিভিডিও 3 বার রয়েছে, 1 2 3। তার মানে আমরা এখানে কি বুঝলাম, যে কাউন্ট ইফ ফাংশনের সাহায্যে নির্দিষ্ট সেল রেঞ্জ বা ডেটা রেঞ্জ থেকে আমাদের একাধিক ডেটার মধ্যে থেকে আমরা যে ডেটাটাকে খুঁজে পেতে চাইছি সেটা কতবার রয়েছে সেটা বের করার জন্য আমাদের কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কাউন্ট ইফের একটা বড় ভার্সন রয়েছে যেটার নাম হচ্ছে কাউন্ট ইফস। বুঝতে পারলাম? কাউন্ট ইফসের একটা বড় ভার্সন রয়েছে যেটার নাম হচ্ছে কাউন্ট ইফস। এখানেও একটা ভুল রয়েছে, এটাও আগে কেটো না, তোমরা কেটো না, আমি আগে ট্রাই করে দেখি। এটাও কাউন্ট ইফ হওয়ার কথা, এটাও কাউন্ট ইফ হওয়ার কথা। কারণ কি, চলো দেখি, আমি এই ডেটাটা তৈরি করে রেখেছি। যে বলেছে যে আইপিএল হয়, আইপিএল এ কোন সালে কোন টিম জিতেছে সেটা আমরা জানতে চাইছি, কোন টিম কতবার জিতেছে সেটা আমরা জানতে চাইছি। ঠিক আছে, তো সেই জন্য এর উপর ভিত্তি করে আমরা কাজটা করব। হবে এটা দেখি, কাউন্ট ইফের মাধ্যমে হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো, তোমার ডেটাটা কিন্তু একবারে দেখতে পাবে না, কারণ অনেক বড় ডেটা তো। ইয়ার, আইপিএল উইনার লিস্ট, কোন টিম মানে জিতেছে, রানার আপ কে হয়েছে, ভেনু কোথায় কোথায় ছিল, মানে কোথায় কোথায় খেলা হয়েছে, অনেকটা বড় ডেটা, অনেকটা বড় ডেটা, তাই না? এই অনেক বড় ডেটার মধ্যে আমি জানতে চাইবো যে যে কলকাতা নাইট রাইডার্স কতবার জিতেছে। কোশ্চেন বুঝতে পেরেছো কি? কোশ্চেন না বুঝতে পারলে কিন্তু আমার বুঝিয়ে লাভ নেই, বলো। তাহলে আমরা জানতে চাইছি যে কলকাতা নাইট রাইডার্স কতবার জিতেছে সেটা আমরা জানতে চাইছি। তাহলে এত বড় ডেটা থেকে বের করবো কি করে? খুব সহজে বের করতে পারবো। কাউন্ট ইফস দিয়ে দিই, চলো। ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আচ্ছা, আমরা এটা একাধিক ডেটা থেকেও বের করতে পারি, এই জন্য ক্রাইটেরিয়া ইফস দেওয়া রয়েছে। চলো আমরা হচ্ছে ক্রাইটেরিয়াটাকে চুজ করে দিচ্ছি, হলো, চুজ করে দিলাম, কমা। এবার আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিলাম। এবার ক্রাইটেরিয়া 1 এখানে আরো একটা ডেটা দিতে পারি, দরকার নাই। চলো আমরা খুঁজতে চাইছি কি, মেবি এটা হবে না, কলকাতা ঠিকঠাক মতো লিখতে হবে স্পেলিংটা। চলো, কেটা ক্যাপিটাল, কে ও এল কে টি, কলকাতা নাইট, কে এন আই জি এইচ টি, নাইট, আর আই ডি ই আর এস, নাইটার্স, হলো, ব্র্যাকেট বন্ধ, এন্টার। হ্যাঁ দেখো চলে আসছে। তো দেখি, একটা কলকাতা নাইট রাইডার্স জিতেছে এখানে, একটা, দুটো, তিনটে, আর জিতেনি। তাহলে এইভাবেও বের করতে পারি, কাউন্ট ইফের সাহায্যে বের করতে পারি, কাউন্ট ইফসের সাহায্যে বের করতে পারি। বোঝাতে পারলাম কি পারলাম না? আমি আরেকটা দেখাবো, না বুঝতে পারলেও আমি আরেকটা দেখাবো। এবার আমি জানতে চাইছি, ধরে নাও এখানে আমাদের এখানে তো দেখিনি, আমরা জানতে চাইছি খেলা মানে ভেন্যুগুলো কোথায় কোথায় হয়েছে, মানে কোথায় কোথায় খেলাগুলো হয়েছে সেটা আমরা জানতে চাইছি, যে কলকাতায় খেলা কতবার হয়েছে। তাহলে আমরা কি লিখবো বলো? কাউন্ট, কাউন্ট ইফ, ইফসও দিতে পারি, ইফও দিতে পারি, দুটাতেই হবে। হ্যাঁ, মানে ইফসটা কখন ব্যবহার করা হয়? ইফসটা একাধিক যখন ডেটা নিয়ে কাজ করব, মানে একাধিক ডেটার উপর ভিত্তি করে ফাইন্ড করতে যাচ্ছি তখন, মানে মনে করো আমরা এরো থেকেও ফাইন্ড করতে যাচ্ছি, এরো থেকেও ফাইন্ড করতে যাচ্ছি, এরো থেকেও ফাইন্ড করতে যাচ্ছি। আমি তোমাদেরকে যখন প্র্যাকটিক্যাল শেখাবো, প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে, তখন তোমাদেরকে দেখাবো ওটা, ঠিক আছে? একদম অ্যাডভান্স শেখাবো, অ্যাডভান্স, চিন্তা নেই। আচ্ছা, এবার তাহলে কি করবো? ব্র্যাকেট আমরা কাউন্ট ইফস দিয়ে দিই, ব্র্যাকেটটাকে বন্ধ করব। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে আমাদের রেঞ্জ 1 হলো এটা, 1 ওটা। এবার কি, কমা, কমা দিব, কমা দেওয়ার পর আমরা কি খুঁজতে চাইছি? কলকাতা, তাই তো, কে ও এল কে টি এ, কলকাতা, ব্র্যাকেট বন্ধ, ইনভার্ট কমা বন্ধ, ব্র্যাকেট বন্ধ, এন্টার। দেখো কলকাতা নাইট রাইডার্সের দুবার খেলা হয়েছে। চলো দেখি, এই যে একটা হয়েছে, এই যে একটা, দুবারই হয়েছে, টোটাল দুবারই খেলা হয়েছে কলকাতাতে। তাহলে এটা ক্লিয়ার হলো তো? তাহলে আমরা কি শিখলাম? কাউন্ট ইফসের সাহায্যে আমাদের নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে আমরা স্পেসিফিক কোনো ডেটাকে খুঁজে বের করতে পারি, সেটা কতবার হয়েছে সেই জিনিসটাকে কাউন্ট করতে পারি আমাদের শর্ত অনুযায়ী। বোঝা গেল? এখানে পড়ার বিষয় দাগ দাও, মানে যেগুলো বললাম সেগুলো ছিল পড়ার বিষয় রয়েছে, সেগুলো দাগ দাও। এখানে দেখো বলেছে কাউন্ট ইফ ফাংশনে ওয়াইল্ড কার্ড অক্ষর ব্যবহার করে কোনো সেল রেঞ্জ থেকে
নির্দিষ্ট শর্ত অনুযায়ী তথ্য খুঁজে বের করা যায়। যেমন মনে করো আমাদের অলরেডি পড়েছি, যেমন অ্যাস্ট্রিক একটা হলো ব্যবহার করা হয়, একটা রিপিট হচ্ছে কারো ওই থেকে, একটা হচ্ছে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়। তাহলে এই দুটো হচ্ছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার মানে ওয়াইল্ড কার্ড যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে রাখো। হ্যাঁ, এই ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারগুলো আমাদের কোনো টেক্সটের আগে বা পিছনে ব্যবহার করা হয়। জাস্ট তোমাদেরকে ব্রিফলি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে কাউন্ট ইফ C1 থেকে C11 এর মধ্যে কোশ্চেন মার্ক ইউ তারপরে অ্যাস্টিক। তার মানে কি এই সূত্রটি C1 থেকে C11 সেল রেঞ্জে যার দ্বিতীয় অক্ষর ইউ সেটা খুঁজে বের করবে। তাহলে কোশ্চেন মার্ক দিয়ে কি হলো, একটা অক্ষরকে স্কিপ করা হলো একটা কোশ্চেন মার্ক দিয়ে, আর অ্যাস্ট্রিক দিয়ে কি হলো, টোটালটার মধ্যে খুঁজবে। বুঝতে পারলাম? আচ্ছা, যদি এবার নিজের দিকে চলে আসো, যদি নির্দিষ্ট টেক্সট দিয়ে শুরু বা শেষ হয় সেই সেলের সংখ্যা জানতে হলে কি করতে হবে, এখানে বলেছে কাউন্ট ইফ C1 থেকে C11, এখানে ইনভার্ট কমার মধ্যে বলেছি টেক্সট হলে ইনভার্টেড কমা, মিস্টার লেখা কোথায় কোথায় রয়েছে সেগুলা কতবার রয়েছে সেটা খুঁজে বের করবে। দেখো মিস্টার লেখা এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, এখানে দেখো এসটাকেও ধরে নিচ্ছে। যদি এসটাকে বাদ দিতে হতো তাহলে এইখানে মিস্টারের পরে একটা হলো কোশ্চেন মার্ক দিতে হতো। বুঝতে পারলা? আর এখানে দেখো ইডি, মানে ইডি কোন লেখার শেষের দিকে ইডি রয়েছে, না না ইডি বলতে হ্যাঁ কোন 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 লেখাতে ইডি শব্দ রয়েছে সেটা হলো করার জন্য আমাদের হচ্ছে অ্যাস্ট্রিক ইডি লিখেছি। দেখো এখানে যদি আমরা খুঁজে দেখি ইডি 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 তো কোথাও খুঁজে পাচ্ছি না, দেখো তো কোথাও ইডি আছে নাকি। ওই হলুদ রঙের বক্সটার মধ্যে। হ্যাঁ এই হলুদ রঙের বক্সের মধ্যে খুঁজেছে এখানে। হ্যাঁ হলুদ রঙের বক্সের মধ্যে, আচ্ছা এখানে কত, হ্যাঁ E2 থেকে ইট, হ্যাঁ এটার মধ্যে ইডি দেখো এখানে একটা রয়েছে, তাই না? হ্যাঁ, আর এখানে একটা রয়েছে নিচে ইডি, দুটো আছে। এখানে একটা রয়েছে, টোটাল তিনটা রয়েছে। চারটা আছে স্যার। চারটা, আরেকটা কোথায়, হ্যাঁ এখানে একটা রয়েছে ইডি। তাহলে টোটাল অ্যান্সার কত হবে, চার। দেখো যেখানে অ্যান্সার দিয়েও দিয়েছে চার। হুম, বুঝতে পারলা? তাহলে আমাদের কি খুব সহজ করে বোঝো, দু ধরনের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলোর নাম কি, কোশ্চেন মার্ক আর একটা হচ্ছে স্টার। ক্লিয়ার? আর বাদ বাকি যেগুলা ডিটেলস রয়েছে এগুলো পরে দেখবো। এবার হচ্ছে সাম ইফ ফাংশনের কাজ কি, ইম্পর্টেন্ট জিনিস। সাম ইফ ফাংশনের সাহায্যে আমাদের স্পেসিফিক ডেটা রেঞ্জের মধ্যে যদি স্পেসিফিক কোনো ডেটার যোগফল বের করতে চাই তখন আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করতে পারবো। সেম টু সেম অ্যাভারেজ ইফ করলাম, সেম টু সেম আমরা সাম ইফকে ব্যবহার করতে পারবো। চলো দেখি করে। দেখো আমরা হচ্ছে এখানে লেমন, এখানে তো লেমনটা একবারই, কোনো দেখলাম যে লেমন দুবার আছে, এখানে যেমন লেমন দুবার আছে, একবার দুবার রয়েছে। চলো এখানে আমি জানতে চাইছি টোটালটা কত, ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু রেঞ্জ, আমরা রেঞ্জটাকে চুজ করে দিলাম, বললাম তো, না না সরি রেঞ্জ হবে এটা, এটা হবে রেঞ্জ হলো, কমা ক্রাইটেরিয়া, আমরা কাকে যোগ করাতে যাচ্ছি, লেমনকে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে লেমন লিখলাম, লেমন, কমা কোনটাকে যোগ করব, সাম রেঞ্জটা হলো আমাদের এটা। চলো ব্র্যাকেট বন্ধ করি, এন্টার করি, দেখো 330, দেখো এখানে 80 রয়েছে আর এখানে তোমার 200 রয়েছে আর এখানে 50 রয়েছে, 330ই হচ্ছে। পেলাম? বুঝতে পারলা তাহলে কি করে সাম ইফ ফাংশনটা কাজ করছে? হ্যাঁ, আচ্ছা যদি বলা হয়, একটা ছোট্ট এখানে আলাদা কোশ্চেন, যদি বলা হয় লিখছি ইকুয়াল টু সাম, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট শুরু এটা থেকে এটা, মনে করো আমি যদি বলি এখান থেকে এটা, এইভাবে আমরা যোগ করলাম, হলো, আবার এভাবে যোগ করছি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট শুরু এটা প্লাস এটা প্লাস এটা, মানে সবগুলোই ধরে নাও নিলাম সবগুলোই। তাহলে এটা কি আর এটা কি, মানে দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটাকে কি বলা হয় সেটা বলো। স্যার আরেকবার বুঝলাম। বললাম যে আমরা তো দুই ভাবেই যোগ করলাম, তাই না? হ্যাঁ, তাহলে
এই যোগটা আর পরের যে যোগটা করলাম দুটার মধ্যে পার্থক্য কি? একটা স্বামী দিয়ে করালো, একটা স্বামী দিয়ে করালো। না, দুটোই আমরা হচ্ছে কিন্তু মানে নর্মাল ভাবেই করলাম। একটা হচ্ছে বলতে হতো তোমাদেরকে এখানে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ফর্মুলা। ফাংশন বলছিলাম, ফাংশন বা আপেক্ষক, যেটা পূর্ব লিখিত, তাই না? পড়েছিলাম তো, মনে বললো? তাহলে যখন আমরা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করব সেটা তখন কি, ফাংশন না ফর্মুলা? বলো, যখন অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করব তখন সেটা ফাংশন না ফর্মুলা? ফাংশন। ভুল, এখনই বলে দিলাম, ওটা ফর্মুলা। যখন যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করব তখন সেটা কি, তখন সেটা হচ্ছে ফর্মুলা। আর যখন আমরা কোনো টেক্সট লিখবো ইজিক্যাল টুর পরে, সাম, প্রোডাক্ট, এনো তেনো, তখন সেটা কি, তখন সেটা ফাংশন। ভুলে যেও না। তাহলে বুঝতে পেরেছো সামিপটা ক্লিয়ার? তাহলে সামিপটা কাজটা কি পড়তে হবে, এবং হচ্ছে এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এর সিনটেক্সটা কি। আচ্ছা, এবার নিচের দিকে চলে আসি। ইফ এরর, ইফ এরর এটা খুব একটা ইন্টারেস্টিং ফাংশন, মানে এটা খুব একটা কাজের না, তবুও বলতে পারি যে কাজেরও। হ্যাঁ, খুব একটা কাজের না, আবার কাজেরও। কীরকম কাজের বা কীরকম কাজের না, যে ইফ এররের সাহায্যে আমাদের যদি প্রোগ্রামে কোনো ভুল আসে, সে ভুলটাকে ঢাকার জন্য ইফ এরর সাহায্য করে। একটু পড়ে দেখি কি বলছে। এই ফাংশনটি ব্যবহারকারীদের কোনো সেল রেঞ্জের সূত্র বা গণনার সময় সৃষ্ট ত্রুটি খুঁজে পেতে এবং সেই ত্রুটি দূর করতে সাহায্য করে। এই ফাংশনটি সূত্র পরীক্ষা করে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে ইরর বার্তা দেখায়, অন্যথায় সূত্রটি সঠিক ফলাফল প্রদান করে। এই ফাংশন দ্বারা পরিচালিত ত্রুটিগুলি হলো যেমন এই ধরনের: হ্যাশ এনএ, ভ্যালু, আরইএফ, ডিভাইড বাই জিরো, নাম, নট, হ্যাঁ, নেম, নাল, এই সমস্ত জিনিসগুলো, এররগুলো আসে। চল প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের খুব কঠিন জিনিস না, খুব সহজ জিনিস। কি জানো না, ইফ এরর। লক্ষ্য করো এখানে, দেখো, দেখতে পাচ্ছ তো কি করেছি? এখানে লিখেছি 240 আর এখানে লিখেছি 60, ঠিক আছে? আমাদের 60কে 240 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার আসছে? 4 অ্যান্সার আসছে, তাই তো? ক্লিয়ার? এবার 0কে যদি 78 দিয়ে ভাগ করি কোনো ফলাফল আসবে? কোনো ফলাফল আসবে না। তাহলে একটা ইরর মেসেজ দিয়েছে, একটা ইরর মেসেজ দিয়েছে। বুঝতে পারলা কি পারলা না? এবার দেখো সেম টু সেম জিনিস নিচে করেছি আমি। কোথায় গেল? সেম টু সেম জিনিস নিচে করেছি। চলো করে দেখি এবার। দেখো, ইজিক্যাল টু ইফ এরর, ঠিক আছে? ইজিক্যাল টু এ ফেরত দিলাম। ভ্যালু কি আমাদের হচ্ছে A8 ভাগ, এখানে তো এখানে ক্লিক করা যাচ্ছে না, তাহলে আমি লিখেও দিতে পারি A9 কে ভাগ করব আমরা। আচ্ছা, কি হলো? ও হ্যাঁ, সরি 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 সরি, হ্যাঁ, বি 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 হবে, বি হবে। তবু একটা ভুল আছে, তারাও দেখছি। একটা মিনিট দেখি, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, মনে বসে, দেখো ছোট একটা মিস্টেক আছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখো দেখো, ইফ এরর, আমার মিস্টেক ঠিকই আছে। এটা হচ্ছে B8ই হবে, ঠিক B8 হবে, মানে এই ঘরটা বি এবং এদিক থেকে 8। বুঝতে পারলাম? বা অসুবিধা হলে আমরা এখানেও কাজটা করাতে পারি, এইখানেও কাজটা করাতে পারি, কোনো অসুবিধা নেই ফর্মুলা বারে। তো চলো, কোনো অসুবিধা নেই, আমরা কাজটা করি। এবার দেখো কি বলেছে, ভ্যালু দেওয়ার পর একটা কমা দিতে বলেছে, তাই না? ভ্যালু দেওয়ার পর আমরা এখানে কি করবো, একটা কমা দেবো। এখানেও কিছু করা যাবে না, ভ্যালু দেওয়ার পর একটা কমা দিব। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ইরোর, যদি কোনো ইরোর আসে তাহলে আমরা কোন বার্তা দেখাবো? যদি ইরোর আসে তাহলে কোন বার্তা দেখাবো? যদি ইরোর আসে তাহলে একটা ফাঁকা বার্তা দেখাবো, ফাঁকা, কিছু থাকবে না, এর মধ্যে ফাঁকা। দুটা
ইনভার্টেড কমার মধ্যে যদি আমরা একটা স্পেস দিই তাহলে কোনো ফাঁকা বার্তা তাহলে তাহলে কোনো মেসেজ দিবে না। এবার যদি তা না হয় তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা দিবে। ব্র্যাকেট বন্ধ করি, আবার বোঝাবো, এন্টার দিই। দেখো আমরা একটু আগে দেখলাম যে 60কে 240 দিয়ে ভাগ করলে 4 হয়, তাই তো? হ্যাঁ কিন্তু 0কে 78 দিয়ে ভাগ করলে আমাদের এরকম একটা ইরর বার্তা দেয়। কিন্তু যখন আমরা ইফ ইরর ব্যবহার করব, দেখো এখানে ব্ল্যাঙ্ক ভ্যালু আসলো, ব্ল্যাঙ্ক আসলো। কারণটা কি? কারণটা বোঝাচ্ছি, চলো। এখানে যদি ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমি এখানে লিখে দিতাম কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ, ঠিক আছে? এবার যখন নিচে টানবো দেখো কালিয়াগঞ্জ লেখা আছে, আসে তো? হ্যাঁ হ্যাঁ তার মানেটা কি? মানেটা বোঝো। ইফ ইরর কি করতে সাহায্য করে? যদি আমাদের কোনো ভুল মানে যেটা আমরা করছি, যে যে ফাংশনটা আমরা লিখছি, সেই ফাংশনে যদি কোনো এরর বার্তা দেয়, সেই এরর বার্তাকে লুকিয়ে লুকিয়ে দিতে বা সেই এরর বার্তার পরিবর্তে অন্য কোনো মেসেজ শো করানোর জন্য আমাদের ইফ এরর ফাংশন ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? যদি ব্ল্যাঙ্ক রাখতে হয় তাহলে কি করব? দুটো ইনভার্ট কমার মধ্যে একটা স্পেস রাখবো, হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ইফ এররটা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার কি দেখো, এখানে শুধু জাস্ট বোঝার বিষয়, হ্যাঁ, মানে এখানে খুব ডিটেলসে পড়ার বিষয় নাই, তোমাদেরকে এটুকুনি পড়তে হবে। এক্সেলে কাজ করার সময় সেল দাগ দাও, হ্যাঁ, বুঝে বের করো। এক্সেলে কাজ করার সময় সেলে উপস্থিত টেক্সট সংখ্যাগুলিকে সুন্দরভাবে সুসজ্জিত করার পদ্ধতিকে, যেমন ফন্ট সাইজ, কালার ইত্যাদিকে সেল ফরম্যাটিং বলে। মানে এক্সেলের মধ্যে, এই এক্সেলে কোনো ডেটা রয়েছে, এটাকে আমি হচ্ছে একটু বোল্ড করলাম, হ্যাঁ হ্যাঁ, এটা আমি ফন্টটাকে পরিবর্তন করলাম, এখানে আমি একটু বড় করলাম, একটু কালার করলাম, তাহলে এই সমস্ত কাজগুলো করা বা এই সমস্ত কাজগুলো করাকে সেল ফরম্যাটিং বলে। তোমাদের মনে রাখার জন্য বলছি, যে হয় না যে পুজোর সময় তোমরা মেকআপ করো, সেই মেকআপটাই হচ্ছে সেল ফরম্যাটিং, যে সুন্দরভাবে সাজিয়ে তোলা, সেটাই হচ্ছে সেল ফরম্যাটিং। বোঝা গেল? এটা কি পড়তে হবে পড়ার মধ্যে? এটা হচ্ছে কি কি কাজ করা হয় এর মধ্যে, আর কোন ট্যাবে থাকে, এবার কি কি আমাদের এর মধ্যে বাটনগুলো রয়েছে। হোম ট্যাবে থাকে মেনলি, আমাদের ইম্পর্টেন্ট এটা, যে সেল ফরম্যাটিং কোন ট্যাবে থাকে? সেল ফরম্যাটিং হোম ট্যাবে থাকে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা গেল? এতদূর পর্যন্ত ছবি তুলে রেখেছি, বাদ বাকি তো ছবি তোলাই নেই। দাঁড়াও, সেল ফরম্যাটিং আর কি করাবো নাকি কি করব বলো তো? তোমরা যেটা বলবা, আগাতে বললে আগাবো, আর যদি বলো আচ্ছা। এবার দেখো কি বলেছে। আমরা লাস্ট টপিক পড়লাম হচ্ছে সেল ফরম্যাটিং। তো সেল ফরম্যাটিং বলে দিলাম যে সেলে যে ডিজাইন ফিজাইনগুলো করা হয় সেটাই হচ্ছে সেল ফরম্যাটিং এর আওতায় আসছে। তাহলে দেখো সেল ফরম্যাটিং, দেখো এখানে বলেছে সেল ফরম্যাটিং কোন রিবনের কোন কমান্ড গ্রুপে গিয়ে করতে হয়, এটা বলেছে। হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ফরম্যাট বাটনে ক্লিক করলে প্রাপ্ত তালিকায় ফরম্যাট সেল ডায়লগ বক্স প্রদর্শিত হয়। এই ডায়লগ বক্সে বিভিন্ন বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় সেল ফরম্যাটিং এর কাজগুলি করা যায়। এত কোশ্চেন আসবে না, এত খুঁটে খুঁটে কোশ্চেন আসবে না। আমি কিছু কোশ্চেন দেখলাম, তো সেখানে সেই কোশ্চেনগুলো থেকে দেখলাম এইরকম কোশ্চেন আসে না, কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো ভালোই টাফ আসছে। হ্যাঁ, পরে আমি একটা করাবো তোমাদেরকে। তো এইটুকুনি জাস্ট মনে রাখো কোন রিবনের কোন কমান্ড গ্রুপে থাকে। হ্যাঁ, যে এই যে হোম রিবনের কি বলেছে, সেলস কমান্ড গ্রুপে যে ফরম্যাট ড্রপডাউন বক্সে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো রয়েছে। আচ্ছা, কারো আওয়াজ আসছে, মাইকটা বন্ধ করো। এবার দেখো নাম্বার ট্যাব, ভালো মতন শুনবা। নাম্বার ট্যাবটা কি? এই ট্যাব সিলেক্ট ডেটা প্রকাশ করার জন্য মোট 12টি পদ্ধতি রয়েছে। দাগ দাও, কতগুলি পদ্ধতি রয়েছে? 12টি পদ্ধতি। 12টি পদ্ধতি একদম ইন জেনারেল শর্টে মুখস্থ করো। আমি এখানে মুখস্থ করে দিচ্ছি, ঠিক আছে? ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। দেখো কি বলছে, একটা হচ্ছে জেনারেল ফরম্যাট, যেখানে মনে করো নাম্বার আমরা টাইপ করতে পারি, সেটা হচ্ছে জেনারেল ফরম্যাট। মাথায় থাকবে কি বললাম? যেখানে আমরা নর্মাল নাম্বার টাইপ করতে পারি সেটা হচ্ছে কি ফরম্যাট? জেনারেল ফরম্যাট।
ফরম্যাট রেকর্ড থাকছে, মাথা রাখবা। জেনারেল ফরম্যাটে টাইপ করলে সেটাকে আমরা কোনো ক্যালকুলেশন পারপাসে ইউজ করতে পারবো না, বা সেখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কিন্তু কোনো ক্যালকুলেশন পারপাসে সেটাকে আমরা ইউজ করতে পারবো না। আরেকটা রয়েছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাটে যদি ডেটা টাইপ করি, সেই ডেটাটা অলওয়েজ, মাথা রাখবা, নাম্বার ফরম্যাটে টাইপ করলে ডেটা, আমি কোথাও লেখা আছে কিনা জানি না, কারণ পড়া হয়নি এই জায়গাটা, তোমরা চাইলে যদি পড়বা, পড়ার সময় যদি পাও ভালো, তাছাড়া মাথায় রাখবা অলওয়েজ ডেটাটা লেফট সাইডে থাকে, লেফট সাইডে, ঠিক আছে, অলওয়েজ লেফট সাইডে। মানে যখন নাম্বার টাইপ করব, ভালো মতো লক্ষ্য করো, এই দেখো একটা সেল, তো এই সেলের মধ্যে যখন নাম্বার টাইপ করব, নাম্বারটা অটোমেটিক লেফট হয়ে যাবে, আর যদি কোনো টেক্সট টাইপ করি, টেক্সটটা অলওয়েজ রাইট সাইডে থাকবে। বুঝতে পারলা? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের কি এটা নাম্বার টাইপ, তাহলে নাম্বার টাইপ এসে কি করতে পারি, নাম্বার টাইপ করতে পারি, হয়ে গেল শর্ট। কি বললেন? হ্যালো স্যার, হ্যাঁ, বললাম যদি আমরা, লেফট আর রাইট যেটা বললেন ওটা আরেকবার বলুন। হ্যাঁ, মানে যদি আমরা ধরে নাও নাম্বার টাইপ করি, নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অলওয়েজ রাইট সাইডে হয়, ডান দিকে। দেখো একটা নাম্বার টাইপ করছি আমি, 78955, এটা কোন সাইডে হলো? রাইট সাইডে। আমরা টেক্সট টাইপ করব, ধরে নাও WXYZ কিছু একটা টাইপ করব, সেটা অলওয়েজ লেফট সাইডে হবে। এটা বুঝতে পারলা? এটা মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকি এত কিছু ডিটেলসে তোমরা চাইলে একবার রিডিং পড়ে নিতে পারো, এর বেশি কিছু দরকার নেই, রিডিং পড়তে পারো। আর কারেন্সি মানে কি, কারেন্সি কখন ব্যবহার করব? কারেন্সি হলো টাকা পয়সা সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে ব্যবহার করব। একটা ইম্পর্টেন্ট এখানে কথা রয়েছে কারেন্সির ক্ষেত্রে, কারেন্সির ক্ষেত্রে কোন চিহ্ন সামনে আসে? ডলার চিহ্ন আসে, ডলার। আর আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে রুপিস চিহ্ন, যেটা হচ্ছে হিন্দির রয়েছে, সেই চিহ্নটা সামনে আসে। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, কারেন্সি ক্লিয়ার। তাহলে অ্যাকাউন্টিংটাও কারেন্সির মতনই, এখানেও আমাদের ডলার চিহ্নটা সামনে আসে। যদি আমরা অ্যাকাউন্টিং, শুধু নামগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ, শুধু নামগুলো জাস্ট মাথায় রাখবা, আসবে না কোশ্চেন এখান থেকে সেরকম, আমার মনে হয় না সেরকম কোশ্চেন এখানে আসার মতন রয়েছে। তুমি যেন তোমাদের আইডিয়া থাকে, যদি বললো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে কারো স্যালারির হিসাব করবে, স্যালারির হিসাব, তাহলে তুমি এদের মধ্যে থেকে কোন ফরম্যাটটি চুজ করবে, কি ফরম্যাট চুজ করবে? কারেন্সি। আচ্ছা, এরকম বলে দিল কারো ট্যাক্স, ট্যাক্স বা জিএসটি রিলেটেড হিসাবপত্র তাকে রাখতে হবে, তাহলে তুমি কোন ফরম্যাট চুজ করবে? না, কারেন্সি না, অ্যাকাউন্টিং হবে, কারণ অ্যাকাউন্টিং এর আন্ডারে কারেন্সি আসে, তাই কি না? ট্যাক্স, ট্যাক্স একটা বড় ফিল্ড, তার আন্ডারে তো কারেন্সি আসবে, তাই কি না? বুঝতে পেরেছো? এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, তুমি তোমার জন্ম তারিখ টাইপ করবা, তাহলে কি ফরম্যাট চুজ করবা? এই যে এটা ডেট, ডেট কি ফরম্যাট? ডেট। তাহলে ডেটের ফরম্যাট দু ধরনের হতে পারে ম্যাক্সিমাম, দেখো চিহ্নগুলো বুঝে নাও, একটা ব্যাক স্ল্যাশ হতে পারে, আর একটা কি হতে পারে? হাইফেন হতে পারে। এছাড়া কি আর কিছু হতে পারে? না। তাহলে আমি বুঝে গেলাম এটা। আচ্ছা, তারপরে কি টাইম, টাইমের ক্ষেত্রে বললো যে এখন কটা বাজে, বা হচ্ছে তুমি দুটোর সময় আসবে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমাদের টাইম, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের টাইম টাইপের ডেটা চুজ করতে হবে ফরম্যাটটা, নাকি আমি নাম্বার চুজ করব, নাকি আমরা কারেন্সি চুজ করব? তাই চুজ করব কি? টাইম চুজ করব অবশ্যই। আর এটাকে কোন চিহ্ন দ্বারা পৃথক করা হয়? এটা কোন চিহ্ন? কোলন চিহ্ন দ্বারা পৃথক করা হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা? পার্সেন্টেজ, পার্সেন্টেজ তো আমরা জানি, যদি কোনো লেখার পিছন দিকে, কোনো নাম্বারের পিছন দিকে পার্সেন্টেজ নিয়ে আসতে হয় বা পার্সেন্টেজে বের করতে, তাহলে পার্সেন্টেজ চিহ্নের মধ্যে ক্লিক করলে বা পার্সেন্টেজ ফরম্যাট চুজ করলেই এটা পার্সেন্টেজে পরিণত হয়ে যাবে। তোমাকে বললো যে রাম শ্যাম যদু মধু এরা এত এত পেয়েছে, তার পার্সেন্টেজ বের করো, তুমি কোন ফরম্যাট চুজ করবা? কি বলবা? পার্সেন্টেজ। আচ্ছা, ধরে নাও এরকম রয়েছে, কেউ পরীক্ষায় 95/95/1/3 পেয়েছে, তাহলে তুমি কি চুজ করবা? ফ্র্যাকশন চুজ করবা, সেটাকে হলো মানে পূর্ণ সংখ্যায় নিয়ে, পূর্ণ সংখ্যা তো না, মানে ফ্র্যাকশনে নিয়ে আসার জন্য, মানে মনে করো এরকম রয়েছে যে
1/2, 1/5 বা 1/5 অংশ রয়েছে, তখন সেটাকে যদি তুমি মানে ফ্র্যাকশনে নিয়ে আসতে চাও তখন এইভাবে আসবে। বা 1.5 মানে কত ফ্র্যাকশনে, তখন তোমাকে এই ফরম্যাটে আসবে। 0.5 মানে কত, এটা এটা তো আমরা জানি 0.5 মানে হচ্ছে হাফ, তাই না? হাফকে আমরা এইভাবে চিহ্নিত করি। তাহলে এগুলোকে যখন আমরা হচ্ছে ফ্র্যাকশন ফরম্যাটে নিয়ে যাব তখন দেখতে এরকম হবে, তাই না? তোমাদেরকে একটা জিনিস চেনার এখানে জিনিস রয়েছে, আমি যেটা মিস্টেক করে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম তোমাদেরকে মনে করানোর জন্য। এরকম একটা দিয়ে দিল, মনে করো, ধরে নাও এরকম একটা দিয়ে দিল যে 22/4, হ্যাঁ, 1998। এটা এটা কোন ধরনের ফরম্যাট? ডেট। আচ্ছা, কোন ধরনের ফরম্যাট? টাইম। টাইম। কোন ধরনের ফরম্যাট? ফ্র্যাকশন। না, এই যে এটা বলছি দেখো, পার্সেন্টেজ। পার্সেন্টেজ। আচ্ছা, এটা এটা বলে দিল যে এটা এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে পারলা? না। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে এটা হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাট। এটা একটু খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের মনে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের জিওগ্রাফির ক্যালকুলেটর হোক আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হোক, সেই ক্যালকুলেটরে দেখবে যখন বড় কোনো মান আমরা যখন টাইপ করি তখন একটা এরর বার্তা দেয়। দেখো তো, এরর বার্তা দেয়, ই চলে আসে। লক্ষ্য করেছো কিনা জানি না, লক্ষ্য করে দেখবা একটা ই মেসেজ আসে। তার মানে এটা জাস্ট মাথায় রাখবা তোমাদের পরীক্ষার পারপাসে, যদি কোনো নর্মাল ডেটা থাকে, এই ধরনের ইউনিটের নর্মাল ডেটা 500 রয়েছে, ঠিক আছে, 500, সায়েন্টিফিক ফরম্যাটে যখন টাইপ করব তখন সায়েন্টিফিক ফরম্যাটে তখন অটোমেটিক হয়ে যাবে 5.0 প্লাস 0 ই। এটা কি করে হলো সেটা আমি বোঝাচ্ছি। যদি ই আসে কোনো ইসের শেষে তখন এটা হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাট। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, চলো। ধরে নাও এরকম একটা রয়েছে 3972, এটাকে তুমি সায়েন্টিফিক ফরম্যাটে নিয়ে আসো, ঠিক আছে? তখন তুমি কিভাবে নিয়ে আসতে পারো? তুমি 2-3 ভাবে নিয়ে আসতে পারো। তো বেসিক নিয়ম যদি ফলো করি, তুমি যদি 3 পর ডট দাও, 972 দাও, প্লাস হ্যাঁ প্লাস প্লাস এখানে লিখবা হচ্ছে ই, ভুলে গেল গো, হ্যাঁ মিস্টেক হয়ে গেল, ঠিক করে নি আগে। এই দেখো এরকম করে লিখবা 3.972 ই প্লাস 03। কি করে হলো বোঝাচ্ছি, দেখো। পয়েন্টের পরে যতগুলো সংখ্যা, তারপরে সেই সংখ্যাগুলো লিখবো, ই লিখবো, আর কতগুলো সংখ্যা সেই নাম্বারটা লিখলাম। বুঝতে পারলাম কি পারলাম না? আরেকবার চলো, আরেকবার অন্য একটা সংখ্যা নিই। তোমরা একটা নিজেদের মতন সংখ্যা বলো আমাকে একটা। 5 বলো। 5 4 4 9 9 2 2 3। চলো এটার উপরই করি। তাহলে দেখো, আমার বেসিক নিয়ম, অত কঠিন নিয়মে যাওয়ার দরকারই নেই। এই যে 5টাকে 5-এর মতন লিখলাম, তারপরে ডট দিলাম, ক্লিয়ার? তারপরে কি করবো, 5-এর পরে ডট দেওয়ার পরে কি করলাম আমরা, যা যা রয়েছে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো লিখে দিলাম। 4 9 2 3 হলো, 2 3 লিখলাম, হলো। তারপরে কি করব, তারপরে শেষের দিকে একটা ই লিখবো, ই। বুঝতে পারলা কি পারলা না? পরে বলছি, আগে ই লিখবো, হ্যাঁ, হলো। পয়েন্টটা 5 এর পিছনে কেন হলো? সবই বলবো, আগে দেখো কিভাবে হচ্ছে, আগে সেটা দেখো, তারপরে কোশ্চেন করো, হ্যাঁ। তারপরে কি বললাম, ই দিলাম, হলো। তারপরে প্লাস দিলাম, হলো।
কতগুলো সংখ্যা 1 2 3 4 কতগুলো 4টা সংখ্যা, তাহলে লিখবো 0 4। বুঝতে পেরেছি? হ্যাঁ এবার তোমাদের কোশ্চেন অনুযায়ী ই কেন দিলাম? আমরা ই দিইনি, এটা অলরেডি সেট করা রয়েছে, অলরেডি সেট করা রয়েছে। আমরা 5 এর পরে সায়েন্টিফিক কে করতে বললে কি শুধু ওই যে ওইটুকুই করতে হবে? না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে বলে দিবে এই তোমাদের কোথায় করলাম যেন পেনটা করলাম না, তোমাদেরকে বলে দিবে এটা কি ধরনের ফরম্যাট, নাম্বার, জেনারেল, কাস্টম না সাইন্টিফিক। তোমাদের চুজ করতে হবে সাইন্টিফিক। আমি এটা বোঝালাম জাস্ট। আর এই ধরনের এটা রয়েছে, তো এটাকে যখন আমি যে এখানে থেকে জেনারেল থেকে গিয়ে সাইন্টিফিকে চুজ করব, দেখো অটোমেটিক্যালি চলে আসলো E05। বুঝলাম। এখন এ এর মতন করে দিবে, আমি তোমাদেরকে আমার মতন করে শেখালাম, এ এর মতন করে দিবে। এখানে কি দিবে আমার ধারণার বাইরে, আমি জানি না কি দিবে। 5 এর পরে তো 2 হবে না ওখানে? 2 হওয়ার কথা, আমরা তো অনেক বড় ডেটা টাইপ করলাম, দেখো এত বড় ডেটা টাইপ করলাম, দেখো 1 2 3 4 5। কারণ সাইন্টিফিক ফরম্যাট ও কি দিবে আমরা জানা নেই, তো কি এরর দিবে বা কি ক্যালকুলেশন দিবে সেটা ওই জানে একমাত্র। ওই জন্য মানে মানে নর্মাল ইসেতে কাজ করা আমাদের দ্বারা পসিবল না। এই কি করছে, রাউন্ড ফিগারে কনভার্ট করে নিচ্ছে। দেখো এই 6 5 এর পর থেকে সমস্ত কিছু রাউন্ড ফিগারে কনভার্ট করে দিয়ে দিচ্ছে। আমাদের এত মাথা লাগানোর দরকার নেই, তো কাজ করবে তো এক্সেল, আমাদের যা শুধু দেখতে হবে আপাতত পরীক্ষার পারপাসে, দেখতে কি রকম আসছে তাকে আমরা চিনতে পারলেই হলো যে এ ভালো, এ খারাপ, হ্যাঁ, তারপরে এ তোমার হচ্ছে গুড বয়, এ ব্যাড বয়, এই সমস্ত জিনিসগুলো চিনলেই হয়ে যাবে এই পারপাস আমার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরপর তো আরো সহজ, কোনো যদি আমরা টেক্সট টাইপ করতে চাই তাহলে আমরা টেক্সট ফরম্যাট চুজ করব। আর টেক্সট ফরম্যাটের অ্যালাইনমেন্ট একটু আগে বলে দিলাম, কি হয়, লেফট হয়, দাগ দাও। বুঝতে পারলা? আচ্ছা, রেসপন্স করো, রেসপন্স করো, কুইক রেসপন্স করো। আর হচ্ছে এরপর স্পেশাল, স্পেশালের খুব ইসে না, খুব বড় ব্যাপার না। কোনো যদি আমরা পিনকোড, জিপ কোড, ফোন নাম্বারের সামনে যদি হয় না যে 91 প্লাস 91, আগের দিনে দেখবা আমাদের কালিয়াগঞ্জের স্টেডি কোড ছিল 0325, তাহলে এই সমস্ত কোড যদি যুক্ত করতে চাই তখন আমরা স্পেশাল চুজ করি। বুঝতে পারলা? তাহলে জাস্ট এটা রিডিং পড়লে নিলেই পেরে যাবা। কাস্টমটার কাজ কি? কাস্টমটার কাজ হলো আমাদের নিজেদের ইচ্ছা মতন কোনো ডেটাকে ম্যানিপুলেশন করতে পারি, আমাদের নিজেদের ইচ্ছা মতন ডেটাটা কি ধরনের আসবে সেটাকে আমরা বের করতে পারি। জাস্ট এক্সাম্পল, আচ্ছা কারো মাইক থেকে খুব আওয়াজ আসছে, তাহলে একটু মিউট করো, তাহলে সুবিধা হয়। দেখো এখানে রয়েছে 60,000, এখানে যেটা রয়েছে 6,000 দিয়ে করি প্রথম একটা 6,000। এবার ভালো মতো লক্ষ্য করো, হোম রিবনের নাম্বারস কমান্ড গ্রুপের জেনারেল ড্রপডাউন বক্সে ক্লিক করে মোর নাম্বারস ফরম্যাটে গেলাম। তোমাদের এত কিছু জানতেই হবে না, কি জানতে হবে সেটা পরে বলছি, জাস্ট দেখাচ্ছি। কাস্টমের মধ্যে ক্লিক করলাম, কাস্টমের মধ্যে ক্লিক করার পরে আমরা যদি এইটাকে চুজ করি, দেখো এটাকে হ্যাশ কমা ডবল হ্যাশ 0, তারপরে ওকে, ঠিক আছে। তখন যদি আমরা এখানে আবার 6,000 টাইপ করি, দেখো এখানে 6-এর পরে একটা কমা যুক্ত হয়ে গেল। তাহলে এখানে এই ফরম্যাট, এই যখন আমরা কাস্টম ফরম্যাটে গিয়ে এই হ্যাশের পরে কমা হ্যাশ হ্যাশ 0 চুজ করলাম, তাহলে তার মানে কি, যখন আমরা কোনো নাম্বার টাইপ করব সেই নাম্বারের প্রত্যেক মানে ফার্স্ট ডিজিটের পরে একটা করে কমা বসে যাবে। এটা একটা কাস্টম ফরম্যাটে একটা এক্সাম্পল, জাস্ট এটুকুনি বোঝো। তাহলে যদি বলে এই যে হ্যাশ কমা হ্যাশ হ্যাশ, এটা কোন ফরম্যাটের এক্সাম্পল, কি বলবা? কাস্টম ফরম্যাটের এক্সাম্পল। চলো এখানে আরো এক দুটো জিনিস ম্যাটার আছে, সেটা দেখাই। এটা তোমরা একটু রিডিং পড়ে নিবা, খুব সহজ জিনিস, কোনো কঠিন নেই। আমি যদি কঠিন থাকতো আমি পড়িয়ে দিতাম। এখানে একটা জিনিস দেখানোর বিষয় রয়েছে, সেই জিনিসটা আমি দেখাই। কোথায় গেল? এইখানে নেই, এটাও শেষের দিকে আছে তোমাদের, আমি এখানে দেখাবো এটাকে। এই তোমাদের এইখানে আছে কি না, এটাতে আছে, এই যে এইটাতে আছে, দেখো এইখানে আছে, এটাকে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে, এই যে এক্সেলে সংখ্যাগুলি সহজে পড়ার পদ্ধতি, মেকিং নাম্বার ইজিয়ার টু রিড, মানে যদি 1000, মিলিয়ন, বিলিয়ন্স,
এই ধরনের যদি জিনিস থাকে সেটাকে আমরা কি করে করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কাস্টম ফরম্যাটে গিয়ে দেখাচ্ছি। কিছুই না, দেখো ভালো মতো লক্ষ্য করো, এই যে সেলটাকে চুজ করলাম, এই যে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলাম, মোড নাম্বারসে ক্লিক করলাম, কাস্টমে গেলাম, কাস্টমে যাওয়ার পরে আমরা বেসিক চুজ করব, হ্যাশ কমা ডবল হ্যাশ 0। এরপরে কি করতে বলেছে, এরপরে আমাদেরকে করতে বলেছে কমা কমা দিয়ে কে লিখতে, কমা দিয়ে কে লিখতে। তাহলে আমরা কি করব, এখানে কমা দিব, কমা দেওয়ার পরে কি লিখবো, ইনভার্টেড কমার মধ্যে কে। কে আচ্ছা, এখানে একটা জিনিস দেখা রয়েছে আমার, হ্যাঁ এটা আমার মনে পড়ছে না সঠিক, ডবল না সিঙ্গেল, চলো দেখি ডবলই করে দেখি, বেশিরভাগ তো ডবলই হয়। কে লিখলাম, ওকের মধ্যে ক্লিক করলাম। তাহলে কে বলতে কি বোঝায়, কে বলতে হাজার, আমরা নর্মালি ইউটিউবের হিসাব থেকে আমরা জানি যে কে বলতে হাজার ফাজার এগুলোই বোঝায়। চলো আমরা এখানে 6000 লিখলাম, দেখি কে শো হয় কিনা। দেখো কে শো হচ্ছে তো, তার মানে 6K মানে কি 6000, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি বললাম দেখো কে মানে আমরা কি বলি, কে বলতে হচ্ছে 1000 কে বোঝায়, তাই তো? আর এম বলতে মিলিয়ন কে বোঝায়, তাই তো? আর বি বলতে বিলিয়ন কে বোঝায়। শুনতে পাচ্ছ কি না অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তার মানেটা কি, আমি কি করলাম ভালো মতন লক্ষ্য করো, আমি এটুখানি ফিল্ডকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে মোর নাম্বারস ফরম্যাটের মধ্যে ক্লিক করলাম, কাস্টমের মধ্যে ক্লিক করলাম, আমি এখানে কি করলাম, এটা চুজ করলাম হ্যাশ কমা ডবল হ্যাশ 0। তারপরে কি করলাম, একটা কমা লাগালাম, কমা লাগায় ডবল ইনভার্ট কমার মধ্যে কে লিখে দিলাম, কে যেন শো হয়, ঠিক আছে? এবার ওকের মধ্যে আমরা ক্লিক করলাম। এবার যখন আমি যে কোনো নাম্বার মানে হাজারের ঘরে যে কোনো নাম্বার টাইপ করি, ধরুন আমি 8000 টাইপ করলাম, দেখো অটোমেটিকলি 8K চলে আসলো। আমি 10,000 টাইপ করলাম, অটোমেটিক 10K চলে আসলো। আমি 90,000 টাইপ করলাম, সরি 90,000 বেশি টাইপ করা হয়ে গেছে, তাহলে তোমার এখানে যদি একটা শূন্য কমাই দিই তাহলে 90,000 হয়ে যাবে, তাহলে 90,000 হয়ে গেল। বুঝতে পারলা? তার মানে কে দ্বারা আমরা স্পেসিফিক খুব সহজেই মানে বের করতে পারছি যে এটা হচ্ছে মানে ইসেতে রয়েছে, মানে কি বলবো হাজারে রয়েছে, আমরা নিজেদের স্পেসিফিক ফরম্যাট তৈরি করতে পারছি, এটাই আমি বোঝাতে চাইছি। এর বেশি কিচ্ছু বুঝতে হবে না, পরীক্ষায় এই ধরনের জিনিস আশা করি আসবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? সেম টু সেম একইভাবে আমরা যদি মিলিয়নের ক্ষেত্রে আমরা এম চুজ করব আর বিলিয়নের ক্ষেত্রে বি চুজ করব, আর এর বেশি কিচ্ছু না, আর জানতে হবে না আপাতত। তোমাদের যখন এক্সট্রা করে করাবো প্র্যাকটিক্যাল তখন এটাকে বোঝাবো। এটুকুনি ক্লিয়ার তো? চলো এবার দেখো আমাদের কি বলছে, অ্যালাইনমেন্ট ট্যাব। অ্যালাইনমেন্ট ট্যাবেরও খুব খুব বেশি গুরুত্ব নেই। অ্যালাইনমেন্ট ট্যাবের কাজ হচ্ছে আমাদেরকে মানে টেক্সটটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, ঠিক আছে? এটুকুনি কাজ। হরাইজেন্টালি দেখানো যায়, ভার্টিক্যালি দেখানো যায়, আর হচ্ছে ওরিয়েন্টেশন ওয়াইজ দেখানো যায়। মানেটা কি, মানেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি, তাহলে তোমাদের কত চাপ নিতে হবে না। তবে পড়ার বিষয় একটু একটু রয়েছে, যে হরাইজেন্টালের মধ্যে কি রয়েছে, লেফট ইন্ডেন্ট রয়েছে, সেন্টার আছে, রাইট আছে, জাস্টিফাই রয়েছে, সেন্টার অ্যাক্রস দ্য সিলেকশন রয়েছে, আর ভার্টিক্যালের মধ্যে টপ সেন্টার বাটম রয়েছে, জাস্টিফাই রয়েছে, ডিস্ট্রিবিউট রয়েছে। এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে জানা রয়েছে। ধরে নাও এটা একটা টেক্সট রয়েছে, যে কোনো টেক্সট হতে পারে, এটাকে যদি আমি ঘোরাবো তাহলে দেখো এই যে এখানে ক্লিক করব। এবার যদি আমি উপরের দিকে চাই, দেখো তীর চিহ্ন দেখো দেখাচ্ছে, উপরের দিকে নিয়ে গেলাম। আমি চাচ্ছি যে নিচের দিকে যাবে, ঠিক আছে, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ নিচের দিকে চলে গেল। আমি চাচ্ছি ভার্টিক্যাল টেক্সট হবে, এইভাবে লম্বা লম্বি ভাবে হবে, লম্বা লম্বি ভাবে হলো। আমরা আমাদের ইচ্ছা মতন যে কোনোভাবে যে কোনো ফরম্যাটে উল্টা পাল্টা যেভাবে খুশি নিয়ে আসতে পারি সাজানোর জন্য, এটাই আমি বোঝাতে চাইলাম এখানে। বুঝতে পারলা? এটাকে যদি আমি পপআপে খুলতে চাই, পপআপে খুলতে গেলে এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এরপরে দেখো এই যে ফরম্যাট সেল বক্স খুললো তো, এই দেখতে পাচ্ছ ঘুড়ির মতন চিহ্ন রয়েছে। চাইলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন মানে মাউস দিয়ে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। মুভ করালাম, ওকের মধ্যে ক্লিক করব, দেখো সেই জায়গাটা মুভ হয়ে গেল। আবার আবার যদি চলে যায় এখানে ফরম্যাট সেলে চলে যায়, ঘুড়ির মতন আমরা সোজাসুজি যাচ্ছি, তাহলে ওকের মধ্যে ক্লিক করব, সোজাসুজি হয়ে গেল। তাহলে এটার দ্বারা আমরা কি করতে পারি, এটা মাথায় তোমাদেরকে রাখতে হবে, ফরম্যাট সেলসের দ্বারা আমরা কি করতে পারি, টেক্সটের অ্যালাইনমেন্টটা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। সরি, অ্যালাইনমেন্ট ট্যাবের সাহায্যে বিভিন্নভাবে
আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারি হরাইজন্টালি, ভার্টিক্যালি, এবং আমরা হচ্ছে ডিগ্রিটাও তাদের চেঞ্জ করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, হ্যাঁ আর এর আগের দিনই আমি পড়িয়ে দিয়েছিলাম, তোমাদের মনে পড়ছে কিনা, র্যাপ টেক্সট রুল দিয়ে লেখালাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ র্যাপ টেক্সটটা কি? আমাদের কোনো বড় লেখা রয়েছে, এটা অনেক বড় লেখা রয়েছে, অনেক পরে ঘরে চলে যাচ্ছে, ক্লিক করে নিয়ে আমাদের হচ্ছে র্যাপ টেক্সটের মধ্যে ক্লিক করলে নিচের লাইনে চলে আসবে। মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে র্যাপ টেক্সটটা, এটা একটু তোমরা কষ্ট করে পড়ে নাও। র্যাপ টেক্সটটা কি মনেই থাকবে, আমি যেটা বললাম, র্যাপ টেক্সটের সাহায্যে কোনো যদি টেক্সট পরের ঘরে চলে যায়, সেই টেক্সটটাকে নিচের লাইনে নিয়ে আসার জন্য, সেই সেলের নিচের লাইনে নিয়ে আসার জন্য র্যাপ টেক্সট ব্যবহার করে। আমি যেভাবে বলছি শুধু সেভাবে মনে রাখো, বইয়ের ভাষা না পড়লেও চলবে, ঠিক আছে? শ্রিঙ্ক টু ফিট মানে সেটাকে অ্যাডজাস্ট করে দেবে, এটাকে আমি একটা খুব সহজ, বলো। আচ্ছা, শ্রিঙ্ক টু ফিট মানে কি? শ্রিঙ্ক টু, শুনতে পাচ্ছ? শ্রিঙ্ক টু ফিট মানে কি? হ্যাঁ, শ্রিঙ্ক টু ফিট মানে মনে করো যে দেখবা যখন গরমের দিন চলে আসে, মারা কি করে, একটা বস্তার মধ্যে হোক বা একটা তোমার টাঙ্কের মধ্যে হোক, লেপটাকে তুলে রাখে, ঠেসে 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 ভরিয়ে রাখে, তাই না? তাহলে সেটা হচ্ছে শ্রিঙ্ক টু ফিট। কোনো সেলের তথ্য ওই সেলের প্রসারতা অপেক্ষা বড় হলে, ওই অপশন সিলেক্ট করে থাকলে সেলের লেখাটি প্রস্থ বরাবর সংকুচিত হয়ে যায়, অবস্থান করে, ঠিক আছে? এই অপশনের সাহায্যে সেলকে একটি সেলে পরিণত করা যায়। মানে কি শ্রিঙ্ক টু ফিটটা কি? তোমাদের এখানে কি করে দেখাবো এটাকে? শ্রিঙ্ক টু ফিট, শ্রিঙ্ক টু ফিট, শ্রিঙ্ক টু ফিট কোথায় ছিল? দেখা গেল কোন সেলে বলছে, C3 সেলে যাচ্ছে না, শ্রিঙ্ক টু ফিট। চল, কোথায় গেল অপশনটা, ভুলে গেলাম। ধরো না কোনো টেক্সট লেখা রয়েছে, হ্যাঁ, এখানে এখানে থাকার কথা, রাইট ক্লিক করলাম, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না, দাঁড়া এক মিনিট দেখিনি। তো বইয়ের মধ্যে দেখো লেখা আছে নাকি সিং ফিট, কোথায় আছে? স্যার কি বললেন? স্ট্রিং ফিট অপশন কোথাও আছে? স্ট্রিং ফিট বলতে এটাকে তো স্ট্রিং ফিট বলছে, দাঁড়াও। ডায়লগ বক্স, ক্লিক জেনারেল, ক্লিক দা, স্যার শ্রিঙ্ক টু ফিট আছে। হ্যাঁ, কোথায় আছে বলো তো? ওটা 187 মানে 187 পেজের নিচের দিকে। কি লেখা আছে বলো তো? শ্রিঙ্ক টু ফিট এটা পয়েন্ট করা আছে, তারপর লেখা আছে কোনো সেলের তথ্য যদি ওই সেলের প্রসারতা হ্যাঁ হ্যাঁ অপেক্ষা বড় হয় তবে এই অপশন সিলেক্ট করা হ্যাঁ, অপশনটা করা বলো তো। থাকলে সেখানে C3 আছে। না না, এটা হচ্ছে না তো, C3 তে তো আছে, সেটা তো আমি বের করে রেখেছি। না সেলটি পরিণত করে দিয়েছে অপশন C3 তে। ইন কিন্তু এখানে ক্লিপ তো কোনো ক্লিপ কিছু ফাইল, দেখতে পাচ্ছি না। ফাইল স্ট্রিং টু ফিট। আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমি দেখি। আরে এত হয়েছে না, ভুলে আরে গেছি। বললাম কালকে কি ক্লাস করাবেন? কালকে তোমরা পড়বা বললা যে। তো কালকে না মানে দুপুরবেলা হলে হতো। দুপুরবেলা তো হবে না, আমার তো স্কুল আছে, আমার দুপুরবেলা হবে না। মানে বিকালের টাইমে? বিকালে হবে, বিকালে আসবে, বিকালে বলতে 5টার পরে। ওই তো 5টার পরে। সে কতক্ষণ লাগবে, 1 ঘন্টা? আমি দেখছি, আজকে এই ক্লাসটা কমপ্লিট করি, কতটা টানতে পারছি দেখছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, এটাই সিং টু ফিট, বুঝলা তো? না, এটা কি নাম? সিং টু ফিট বলতে এটা কি লেখা আছে? ইনক্রিজ ফন্ট ইন্ডেন্ট, ইনক্রিজ। সিং টু ফিটে তুমি কোনো অপশনই পাচ্ছি না। বাদ দাও, তো মাথা লাগাতে হবে না। সিং টু ফিট আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার মাথায় আসছে না আপাতত। কোথায় কোনো একটা অপশন আছে যেটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে, হ্যাঁ।
আচ্ছা, এটাকে তাহলে স্কিপ করে আগাচ্ছি আপাতত। শুধু তোমাদের কি করতে হবে সেটা মাথা থাকলো তো, সিং টু ফিটের কাজটা মাথা থাকলো তো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? স্যার তোমার কথা শোনা যাচ্ছে না। এবার হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে সিং টু ফিট মানে কি, সিং টু ফিট মানে সংকুচিত করা, ঠিক আছে? মানে কোনো আচ্ছা টেক্সটকে একটা লাইনের মধ্যে মানে চেপিয়ে নিয়ে চলে আসে, এটা সিং টু ফিট। একটা অপশন ছিল কোথায় যে মনে পড়ছে না। বলেছি কথা সেকেন্ডে অপেক্ষা বাড়ালে সেটি পাশে চলে আসে, র্যাপ টেক্সট অপশন সিলেক্ট করে সেটি পাশে নিচে থেকে চলে আসে। না, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এবার বলছে ফন্ট ট্যাব। ফন্ট ট্যাবের মধ্যে কী করতে পারি? আমাদের হচ্ছে ফন্ট, যেটা হচ্ছে ফন্টটা রয়েছে, মানে লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারি। আচ্ছা, স্ট্রিক থ্রু মানে কি? কোনো লেখা লিখে তার মধ্যে কেটে দেওয়া। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে কি? এই যে মাথায় পাওয়ার দেওয়া, ঠিক আছে? তারপরে যে ও টু, ঠিক আছে, নিচে নিচে লেখা, মানে নিচেরটা মানে এটা টু দি পাওয়ার দেওয়া, এটা তার নিচে যে লেখে কি বলে নামটা মনে নেই, ওই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে? বুঝতে পারলা? না বুঝতে পারলে দেখাবো নাকি? না বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। বুঝতে পারলা তো, চলো আগিয়ে যাই। এবার হচ্ছে বর্ডার ট্যাব। বর্ডার ট্যাবের কাজ কি? আমাদের এক্সেলে বর্ডার দেওয়া। ধরে নাও এটা যদি জুম আউট করে নিই, হ্যাঁ, যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে এই অপশনটা। ধরে নাও আমি এই এই অক্ষরটাকে, এই লেখাটাকে চুজ করেছি। চুজ করার পরে আমাদের ফন্টের এই ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছ, ছোট্ট বক্সটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি স্ট্রিক থ্রুর মধ্যে ক্লিক করি, হ্যাঁ, স্ট্রিক থ্রুর মধ্যে ক্লিক করার পর ওকের মধ্যে যদি ক্লিক করি, দেখো লেখাটার মধ্যে কাটা চিহ্ন চলে আসলো। বুঝতে পারলাম? আবার হ্যাঁ যদি স্টিক থ্রুটাকে উঠিয়ে দিই, তাহলে এখানে ওকের মধ্যে ক্লিক করি, চলে গেল। আবার ফন্টের মধ্যে ক্লিক করি, ধরে নাও আমি যদি অন্য একটা ফন্ট চুজ করতে চাই, আমি ধরে নাও একটা যে কোনো একটা ফন্ট চুজ করে নিলাম। এটা একটা ফন্ট চুজ করলাম, আচ্ছা এটা বাংলা ফন্ট, এটা একটা ভালো দেখে একটা ফন্ট চুজ করি। এটা ফন্ট চুজ করলাম, এটা বোল্ড চুজ করলাম, এখান থেকে আমি এটা কালার চুজ করলাম, এখান থেকে আমি তোমার হচ্ছে সাইজ চুজ করলাম, ওকের মধ্যে ক্লিক করব, সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকেও সেই কাজটা করতে পারি। আবার কি দেখো, কোনো ক্ষেত্রে যেমন হয় না, যেমন এক্স টু, তাহলে এই টুটাকে আমরা মনে করো মানে ইসে করতে যাচ্ছি, মানে কি বলবো, মানে টু দি পাওয়ার করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। কীভাবে চুজ করি? এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে একটা সমস্যা হবে। চুজ করলাম তো, চুজ করার পর যদি সাবস্ক্রাইব করে দিই, ওকে মধ্যে ক্লিক করে দিই, দেখো গোটাটাই সাবস্ক্রাইব হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক যদি করতে, তাহলে একটা ঘরে লিখতে হবে এক্স, একটা ঘরে লিখতে হবে টু, ঠিক আছে? তারপরে এখানে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করলে সাবস্ক্রিপ্টটা কাজ করবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছো? খুব সহজ করে বলছি, নোট ডাউন করো, মনে রাখো। স্ট্রিক থ্রু, স্ট্রিক থ্রুর কাজ হচ্ছে কোনো লেখার মধ্যে কেটে দেওয়া। বুঝতে পারলাম? শুনতে পাচ্ছ? বললাম যে এই যে দেখো লেখা আছে স্ট্রিক থ্রু, এর কাজ হচ্ছে কোনো লেখা লিখলাম, লিখে তার মধ্যে কেটে দেওয়া হচ্ছে স্ট্রিক থ্রুর কাজ। আচ্ছা আচ্ছা, কোনো লেখার মাথায় টু দি পাওয়ার দিতে গেলে তার কাজ হচ্ছে সাবস্ক্রিপ্টের ও টু, নিচে যে টুটা লিখছি সেটার কাজ হচ্ছে, সরি সরি সরি, মাথায় যে টু লিখছি সেটার কাজ হচ্ছে সুপারস্ক্রিপ্টের, আর নিচে যে টুটা লিখছি তার কাজ হচ্ছে সাবস্ক্রিপ্টের। বুঝতে পারলাম? বর্ডারের কাজটা কি? বর্ডারের কাজটা যদি কোনো সেলের বা কোনো ইসের মধ্যে বর্ডার দিতে চাই, তখন আমরা বর্ডার দিতে পারি। ধরে নাও আমরা বর্ডার দিতে চাইছি, জুম আউট করি, আমরা চাইছি টোটালটার মধ্যে বর্ডার দেবো, তো সিলেক্ট করে নিয়ে এই দেখো ড্রপডাউন লিস্টে ক্লিক করব, অল বর্ডার্সের মধ্যে ক্লিক করব, দেখো চারপাশে বর্ডার চলে আসলো। বুঝতে পারলা? তাহলে বর্ডারের কাজ কি? বর্ডারের কাজ হচ্ছে আমাদের কি করা, আমাদের এক্সেল ওয়ার্কশিটের ডেটাগুলোর মধ্যে বর্ডার দেওয়া হচ্ছে বর্ডারের কাজ। হলো? কোন রিবনের কোন কমান্ড গ্রুপে থাকে সেটা আমাদেরকে পড়তে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে ফিল ট্যাব। ফিল ট্যাবের কাজ কি? দেখো, সেলের ভিতরের অংশগুলি ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রং বা প্যাটার্ন দ্বারা পূর্ণ করতে এই ট্যাবটি ব্যবহার করা হয়। খুব সহজ জিনিস, একদম ইজি জিনিস। মনে করো
কি করে করব, ধরো না আমাদের এই ঘরটা বা এই ঘরটা, ধরুন এই ঘরে কিছু লেখা রয়েছে, ঠিক আছে, এই টোটাল ঘরটার মধ্যে যদি কালার করতে চাই তাহলে আমরা ফিল ট্যাব ব্যবহার করব। ফিল ট্যাব হচ্ছে এই যেটা হচ্ছে ফিল ট্যাব। ফিল ড্রপ ডাউন বক্সের মধ্যে ক্লিক করব, যে কালারটা চুজ করব সেই অনুযায়ী গোটা ফিলটার মধ্যে কালার হয়ে যাবে। বুঝতে পারলাম? বোঝাতে পেরেছি? হুম। তাহলে ফিল ট্যাবের সাহায্যে কি করতে পারি, একটা সেলের মধ্যে কালার পূর্ণ করতে পারি। আচ্ছা। আচ্ছা, এগুলা খুব একটা কাজের না। ডিফাইনিং সেল, যে আমাদের প্রি ডিফাইন কিছু ইসে তৈরি করা রয়েছে, সেই প্রি ডিফাইন তৈরি করা ইসেগুলো থেকে আমাদের বলতে কালারগুলোকে চুজ করা, ফন্টগুলোকে চুজ করা, এই সমস্ত কাজগুলি করতে পারি। কোন রিবনে কোন কমান্ড গ্রুপে থাকে সেটা পড়তে হবে, হোম রিবনে স্টাইলস কমান্ড গ্রুপে থাকে। কি জিনিস দেখে নাও, খুব একটা মানে আহামরি জিনিস না, ঠিক আছে। এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটার স্টাইলটা, সেই স্টাইলটা চেঞ্জ করার গল্প এখানে বলেছে। তাহলে কি বলেছে দেখো, হোম রিবনের স্টাইলস কমান্ড গ্রুপে, কোন কমান্ড গ্রুপে, স্টাইলস কমান্ড গ্রুপে সেল স্টাইলে চলে যাও। এই দেখো এখান থেকে আমি দেখাচ্ছি, ধরুন এটাকে চুজ করে নিলাম, তো সেল স্টাইলে চলে যাও। এই দেখো এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে বাই ডিফল্ট ভাবে, কালার চেঞ্জ হচ্ছে, তোমার ফন্ট চেঞ্জ হচ্ছে, হেন তেন চেঞ্জ হচ্ছে। এটাই এখানকার কাজ, আর কিছুই না। বুঝতে পারলাম? বুঝতে পারলা? এটা রেডিমেড ভাবে তৈরি করা রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে কি এত দূর থাকবে না আরো আগাবো? স্যার এতটাই থাক। এতটাই থাক, কারণ পড়ার ব্যাপার রয়েছে। নমস্কার। তাহলে এদূর পর্যন্ত থাকো, দেখো এদূর পর্যন্ত থাক, রিমুভ রিমুভ পর্যন্ত থাকুক, আচ্ছা আচ্ছা। রিমুভ পর্যন্ত থাকুক, ঠিক আছে।